একটা বুড়া দামড়া বয়স্ক পুরুষের সাথে বিয়ে ঠিক হয়েছে শুনে রাগে ফুঁসে উঠেতে গলায় দড়ি দেব, তারপরও আমি ওই বুড়া বেড়াকে কখনো বিয়ে করব না, কখনো করব না। কেটে টুকরো টুকরো করে নদীর পানিতে ভাসিয়ে দেব, তাও ওই লাফাঙ্গের সাথে তোর বিয়ে আমি কিছুতেই দেব না। বিয়ে তো তোকে জাঙ্কুককেই করতে হবে। বরাবর এমন কথাই তে দৌড়ে গিয়ে দাম করে রুমের দরজা লক করে দেয়, ফাঁসি দেওয়ার চেষ্টা করে। তের ব্যাপারটা বুঝতে পেরে সুগা দৌড়ে আসে, জানলা দিয়ে তেকে দেখতে পায় ফ্যানের সাথে ওড়না বাঁধার চেষ্টা করতেছে। দ্রুত গিয়ে দরজার লকটা ভেঙে সুগা ভিতরে ঢুকে পড়ে। রুমে ঢুকে তেকে জোরে একটা থাপ্পড় দেয়। তে বেবে করে কাঁদতে থাকে। এই কান্না থামা, না হয় আরো দুটো দেব। এই তোর কলেজা কত বড় হলো রে, ফাঁসি দিস ফাজের মেয়ে। সুগার মা, ওকে কিছু খাওয়াও, এরপর ঘুম পাড়াও। সন্ধ্যায় বাড়িতে মেহমান আসবে, আমি বাজারে যাচ্ছি সুগাকে নিয়ে। সন্ধ্যায় বাড়ির পরিস্থিতি একদম পাল্টে গেল। তে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করতেছে, পরনে লাল বেনারসি শাড়ি। তের বড় আব্বার নামজুন কিছুতেই মানছে না, এখনই নাকি তের বিয়ে হবে ছেলেপক্ষের দাবি। তের দোষ একটাই, কেন ফাঁসি খেতে গেল। কথাটা ছেলেপক্ষের কানে যেতে তারা এনগেজমেন্টের বদলে একেবারে বিয়ে করে নিয়ে যাবেন বলছে। তের এমন কান্নার ভিতর নামজনের একটা কথায় তের কান্না থেমে যায়। এত বছর আমি পেলে পুষে বড় করেছি, এমনি এমনি তো নয়। প্রতিদান চাইছ? যদি বলি হ্যাঁ। তে শাড়ির আঁচলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে উঠে বলে, আমি বলিনি আমার দায়িত্ব নিতে, তবুও যখন প্রতিদান চাইছেন তাই বলছি। আপনার সবটুকু পাওনা শোধ করে দেবার জন্য হলেও আমি ওই বুড়া বেটাকে বিয়ে করব। কথাগুলো বলে তে দৌড়ে চলে যায়। নামজুন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। তে তো জানে না কেন নামজুন জোর করে তের বিয়ে দিচ্ছে। কারণ হলো নামজুন কারো সাথে ওয়াদাবদ্ধ, সে কিছুতে ওয়াদা ভঙ্গ করতে পারবে না, স্বয়ং জাঙ্কুকই হতে দেবে না। এতক্ষণে জাঙ্কুকের বাড়ির সবাই হাজির, কাজী সহ জাঙ্কুকের পরিবারের লোকজন। ছোটখাটো করে ঘরোয়াভাবে তারা তেকে বিয়ে পড়িয়ে নিয়ে যাবে। কাজী বলে, দেন মোহর কত চান আম্মা? কিছুই চাই না, আমি কিচ্ছু চাই না। সকলে চমকালো। সাথে সাথে জাঙ্কুক বলে, আমার মেন রোডের 8 তলা বাড়ি, গোল্ডেন ব্যবসার অর্ধেক, নগদ 30 লক্ষ টাকা উসুল করে দিন। জাঙ্কুকের এমন কথায় সবাই হা করে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। বিয়েটা শেষ করে তেকে নিয়ে সোজা জাঙ্কুক বাড়িতে চলে আসে। গাড়ি থেকে নেমে তেকে সরাসরি কোলে তুলে নেয়। তের সারা শরীরে যেন গিনগিন করে ওঠে। জাঙ্কুক কোনো দিকে না তাকিয়ে সরাসরি উপরে উঠে তার একদম মাস্টার বেডরুমে নিয়ে নরম বিছানায় তেকে রাখে। নিজে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। সারাটা গরময় আভিজাত্যে চোঁয়া। তে মুগ্ধ হয়, গুলগুল চোখ করে দেখলো সবকিছু। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে দেখে তে হাঁটুতে মাথা টেকিয়ে ফুফিয়ে কাঁদছে। জাঙ্কুকের কিছুটা মায়া হয়, এমনটা না হলেও হতো মেয়েটার সাথে। জাঙ্কুক চেয়েছিল মেয়েটাকে সময় দিতে, কিন্তু তের জন্য তা হয় নাই। এই মেয়ের জন্য অপেক্ষা করতে করতে জাঙ্কুকের বয়স বেড়ে 38 হয়ে গেছে। কিন্তু কিচ্ছু করার নাই, জাঙ্কুক তার বাবাকে ওয়াদা করেছিল তেকে সে বিয়ে করবে। জাঙ্কুকদের পরিবারের ভাই বোনদের মধ্যে সবার ছোট জাঙ্কুক। তের তুলনায় বয়স বেশি হলেও কিচ্ছু করার নাই। তের মা ছিল জাঙ্কুকের সৎ ফুফি। সৎ হওয়ার কারণে তেদের পরিবারের সাথে জাঙ্কুকদের পরিবারের তেমন কোনো যোগাযোগ ছিল না। তে যখন খুব ছোট ছিল তখন তের মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। সে থেকে তেকে তার বড় আব্বার নামজুন বড় করেছে। জাঙ্কুকের বাবা যখন মারা যায় তে তখন খুব ছোট। তের ভবিষ্যতের কথা ভেবে তের নামে সম্পত্তি দিতে চাইলে জাঙ্কুকের বড় ভাইরা বাধা দেয়। তাই তো তিনি আর কোনো উপায় না পেয়ে নামজুন আর জাঙ্কুককে ডেকে সব বুঝিয়ে বলে।
জাংকুক ও নামজুন দুজনে বিয়ের ব্যাপারটা অমত জানায় বয়সের গ্যাপের কারণে, কিন্তু এক প্রকার বাধ্য হয়ে শেষে রাজি হয়। তে অনেক ছোট বলে জাংকুক ধৈর্য ধরে এতদিন তের বড় হবার অপেক্ষা করছিল, কিন্তু তে কলেজে ওঠার পর একটা ছেলের সাথে খুব বেশি মেলামেশা করতে তেকে দেখা যায়। জাংকুকের চোখে সেটা পড়ে, তাই তো দ্রুত বিয়েটা সেরে ফেলে। এসব ভেবে জাংকুক দীর্ঘশ্বাস ফেলে। তেকে ডেকে ওঠে, হানি, মাই হানি, ওঠো, ফ্রেশ হয়ে আসো। জাংকুকের মুখ থেকে এমন ডাক শুনে তে চমকায়। এই লোক বলে কি? জাংকুক আবার কিছু বলতে যাবে, তার আগে তে পায়ের সামনে থাকা কাঁথাটা নিয়ে সারা শরীর মুখ ডেকে শুয়ে পড়ে দম করে। জাংকুকও আর কিছু না বলে হতাশ হয়ে তের পাশে শুয়ে পড়ে। জাংকুকের যখন ঘুম ভাঙে তখন সকাল প্রায় 8টা বেজে গেছে। উঠে তেকে খুঁজতে থাকে। চোখ পড়ে রুমের এক কোনায় কাউসের উপর বসে আছে তে গুটিসুটি মেরে, এখনো গায়ে বিয়ের শাড়িটা পরনে। জাংকুক বলে, বিয়ের শাড়ি অনেক পছন্দ হয়েছে, বুঝেছি, তাই এখনো পরে আসো? ইজন্ট ইট আনকমফোর্টেবল? হানি, এদিকে আসো, আমি ফিল্ম খুলতে সাহায্য করি। জাংকুক যে না তের আঁচলে হাত দিল, অমনি রাগেতে গর্জে ওঠে, খবরদার, আমার কাছে আসার চেষ্টা করবেন না আপনি। আপনার ছোঁয়া আমার ঘৃণা লাগে। স্বামীর ছোঁয়া ভালো লাগে না? তবে কারটা ভালো লাগে? ওই বকাটি প্রেমিকটার? অবাক হয়ে বলদের মতো দাঁড়িয়ে থাকে তে। ততক্ষণে জাংকুক পিন সব খুলে ড্রেসিং টেবিলে রেখে শাড়ি খুলে দেয়। লজ্জায় তে চুপ করে থাকে। আলমিরা থেকে এক সেট কাপড় দিয়ে ওয়াশরুমে ঠেলে তেকে পাঠায়। জাংকুক বাইরের ওয়াশরুমে যায় নিজে ফ্রেশ হতে। কিছুক্ষণ পর ফোন কানে ধরে কারোর সাথে কথা বলতে বলতে রুমে ঢুকে জাংকুক হঠাৎ চোখ আটকে যায় তেকে দেখে। তের পরনে নীল গাউন, মাথায় পেঁচানো তাওয়ালে সদ্য গোসল করে আসা তেকে যেন অস্পরীর মতো সুন্দর লাগে জাংকুকের চোখে। তাড়াতাড়ি ফোন কেটে বিছানায় ছুঁড়ে মারে জাংকুক। নেশালো চোখে তের কাছে গিয়ে মাথার তাওয়ালটা একটানে খুলে দেয়, লম্বা চুলগুলো সুন্দর করে মুছে দেয়। তে বয়ে জমে যায় একদম। হানি, তোমার চুলগুলা অনেক সুন্দর, ঠিক আমার মায়ের মতো। কথাগুলা বলতে বলতে তের চুলের বাজে যখন নাক ডুবিয়ে শ্বাস নিল, তখন মনে হলো তের এবার বুঝি মরণ নিশ্চিত। তবে তা হলো না। প্রাণ ভরে শ্বাস নিয়ে জাংকুক সরে আসলো। তের মনে হলো তে বুঝি এবার প্রাণে বাঁচল। মনে মনে বলে, এই লোক সুবিধার না, হুটহাট এত কাছে চলে আসে কেন? যেন উনি আমাকে অনেক বছর ধরে চিনে, জানে, ভালোবাসে। জাংকুকের ব্যবহারগুলো এমনই তের কাছে লাগলো। জাংকুক এবার তের হাত ধরতে চাইলে নিচে নাস্তা করতে যাওয়ার জন্য তে এক ঝটকায় হাত ছাড়িয়ে বলে, এত ছোঁয়াছুঁই করছেন কেন আপনি? এতই যখন ধরার শখ, নিজেকে কন্ট্রোল করছেন কেন? যা করার করুন। কথাটি বলে ওড়নাটা ছুঁড়ে মারে ফ্লোরে। জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায় থাকে। জাংকুক ফ্লোর থেকে ওড়নাটা নিয়ে তের গায়ে জড়িয়ে দিয়ে বলে, তুমি যদি এতটাই ডেসপারেট হও, দেন আই হ্যাভ নো প্রবলেম মাই হানি। তবে এখন একটু ধৈর্য ধরো, বাসায় বড় আপু এসেছে। চুপচাপ তার সামনে ভদ্র হয়ে থাকবে। বাকি যা চাইছো সব দেব। রাতে বললেই হতো, তখনই দিতাম। আমার তো আর তোমার মতো কোনো ছোঁয়াছি রূপ নেই, তাই না? এবার তে কাঁদতে চাইল। এই লোক তাকে যা তা বলে অপমান করে যাচ্ছে। জাংকুক এবার তের হাতটা শক্ত করে ধরে নিচে নিয়ে আসলো, যেখানে তার বড় আপু আয়ু আর তার দুই ছেলে বসা। আয়ু তেকে দেখে জড়িয়ে ধরে বলে, অনেক বড় হয়ে গিয়েছো তে। সেই ছোট্টবেলায় একবার দেখেছিলাম। সেই ছোট্ট পিচ্চিটা এখন আমার ভাইয়ের বউ হয়ে গেছে। কথাগুলো বলে তেকে পাশে বসে যত্ন করে খাওয়ালো। নাস্তা করে জাংকুক অফিসে চলে যায়। আয়ু তেকে একা পেয়ে বুঝায়, দেখো তে, আমি জানি ভাইকে মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে, কারণ আমার ভাই তোমার চেয়ে অনেক বড়। বিশ্বাস করো, শুধু তুমি বড় হবার জন্য ভাইয়ের এতদিনের সংসারটা হয় নাই। না হয় কবে বাচ্চা কাচ্চার সংসার হয়ে যেত। আমার বাবার ওয়াদা পালন করতে গিয়ে আমার ভাইয়ের বয়স বেড়ে গেছে।
আয়ুর কথা শুনে তে অবাক চোখে তাকায়। ও তো এসবে কিচ্ছু জানে না। ও তো এটাও জানে না যে তে সৎ মামাতো ভাই জাংকুক। আয়ু তাকে সবকিছু খুলে বলে। তে এবার বুঝতে পারে কেন তার বড় আব্বু এত জোর করে বিয়েটা দিলেন। দেখো তে, মা বাবা মারা যাবার পর ভাই খুব একা। বড় ভাইদের আলাদা আলাদা সংসার আছে। আমি জানি তোমার বয়স খুব কম, তারপরেও বলি তোমরা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে ফেলিও। আমার ভাইয়ের তো বয়স হয়েছে, তাই না? এত সম্পত্তি কে বুক করবে বলো? তোমার কোনো কষ্ট হবে না এতে। বাসায় অনেক সার্ভেন্ট আছে, তুমি আমাকে ভুল বুঝো না। বড় বোন হিসেবে বলছি, তুমি তো ছোট তাই। আয়ুর কথায় লজ্জায় লাল হয়ে যায় তে। অফিস থেকে ফিরে দরজায় কলিং বেল বাজতে একজন সার্ভেন্টকে দরজা খুলে দেয়। জাংকুক ব্যস্ত পায়ে সোজা রুমে হাঁটা দিল। পিছন থেকে সার্ভেন্টটি পানি দেবে কিনা জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিল না। জাংকুক সোজা উপরে গিয়ে রুমের দরজা লক করে দিল। তের দিকে তাকালো। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে তে। হাত ঘড়িটা খুলে কাউসে ছুঁড়ে ফেলল জাংকুক। টাইটা কোনো মতে টেনে খুলে শার্টের বোতাম তিনটা খুলে বাঁ হাতে এসিটা অন করলো। এই মেয়ে নাকি আজ দুপুরে খায় না। জাংকুক এতবার কল করার পরও রিসিভ করেনি। তারপর সার্ভেন্ট বলল তে কিচ্ছু খায় নাই, সোজা শুয়ে আছে। এত তেরা মেয়ে হতে পারে? জাংকুকের কাছে এসব চলবে না। একদম তার কাটার মতো সোজা বানিয়ে রাখবে জাংকুক। হানি এক ডাকে উত্তর দেওয়ার মেয়ে না। অন্তত বিয়ের 19 ঘন্টায় জাংকুক ভালো করে জেনে গেছে। জাংকুক সোজা তার কাছে গিয়ে হাত ধরে টেনে তার বুকে নিয়ে আসলো। এমন কাণ্ডে তের বুকটা দুকপুক দুকপুক করছে। ছাড়ুন আমাকে, অসভ্য লোক! কেন ধরছেন আমাকে? ছাড়ুন বলছি। তের কথা শুনে জাংকুক আরো জোরে তেকে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, অসভ্য হই, নোংরা হই, তোমারই তো আমি। হানি, মানিয়ে নাও আমাকে তোমার অভ্যাস হিসেবে, বুঝছো? আপনি কোনোদিন আমার অভ্যাস হবেন না, আপনি হবেন আমার বদঅভ্যাস। ভালো তো, বদঅভ্যাস ত্যাগ করা যায় না হানি। আমি রাজি তোমার বদঅভ্যাস হতে। এবার বলো, এত করে বলার পরও খাওনি কেন? তে চুপ করে তাকে উত্তর দেয় না। জাংকুক আবারও জিজ্ঞেস করে। তে আবারও কিছু বলে না। এই মেয়ে কথা শোনার নয়, এত তেরা। জাংকুক বলে, এই জীবন জাংকুক তোমাকে বারবার সুযোগ দিচ্ছে। হানি, এক কথা একবার জিজ্ঞেস করতেই উত্তর দিবে। বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এসব আমার পছন্দ না। এরপর থেকে যেন সবকিছু মনে থাকে। আমাকে রাগেও না, আমি রাগ দেখাতে চাই না তোমাকে। মাই হানি, প্রচুর জঘন্য আমার রাগ, তুমি সহ্য করতে পারবে না, একদমই পারবে না। আমার ক্ষুধা লাগেনি, তাই খাইনি। মিথ্যে বলো না হানি, চলো খাবে এখন। কথাটি বলে টেবিলে নিয়ে যায় জাংকুক তেকে জোর করে চেয়ার টেনে বসিয়ে দিয়ে বারটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলে, সবটুকু শেষ করবে, কোনো কিছু যাতে বাদ না থাকে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে রুমে আসে। আমি এখানে থাকবো না, আমি বাসায় চলে যাব। কেন থাকবে না? না থাকার মতো কি হলো? অনেক কিছু হলো। আমি আপনার সাথে থাকবো না, কখনো না। গলা নামিয়ে কথা বলো হানি। কেন গলা নামিয়ে কথা বলবো আমি? আপনি জেনে শুনে কেন বিয়ে করলেন আমাকে? আপনি জানেন না আমি একজনকে যে ভালোবাসতাম? ওই ছেলেকে ভুলে যাও হানি। তোমার লজ্জা হওয়া উচিত। নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে তুমি প্রেমিকের কথা বলছো? কি চান আপনি আমার থেকে? আমি তো তোমাকে চাই হানি। কথাটি বলে জাংকুক তের কোমর জড়িয়ে ধরে উপরে তুলে তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে দুই হাতে জাংকুকের মুখটা ছাড়াতে চাইল, কিন্তু পারল না। জাংকুক ডিপলি কিস করে যাচ্ছে। জাংকুকের এমন গভীর চুম্বনে তেও সাড়া দেয় এক প্রকার না পেরে। প্রায় 5 মিনিট পর তেকে যখন ছেড়ে দেয় জাংকুক,
তে তখন হাঁপাতে হাঁপাতে জাঙ্কুকের বুকে নেতিয়ে পড়ে। জাঙ্কুক মুচকে হাসে। তে যখন বুঝতে পারে কি হচ্ছে তার সাথে, ওয়াশরুমের দিকে দৌড় দেয়। হাই হাই, এ কি করলাম আমি? আমি কিভাবে ওনাকে কিস করে ফেলছি? কিভাবে আমি ওনার ডাকে সাড়া দিয়ে ফেলছি? এই অনুভূতি কিভাবে আসলো আমার ভিতর? এখন আমি এই মুখ কিভাবে দেখাবো ওনার সামনে? লজ্জায় তে লাল হয়ে যায়। জাঙ্কুকও আর কিছু না ভেবে রুম থেকে বের হয়ে পড়ে। বুঝতেই পারে তে বেশ ভালোই লজ্জা পেল। তে এ বাড়িতে বউ হয়ে এসেছে প্রায় অনেক দিন হলো। এতদিনেও পুরো বাড়িটা তের ঘোরা হলো না। নিজের বাসায় থাকতে চঞ্চল হয়ে তে চারদিকে ঘুরে বেড়াতো, কারো কথা শুনতো না, আর টুকটাক কাজ করে দিত চাচিদের হাতে হাতে। এখানে শুয়ে বসে খেতে তার ভালো লাগছে না, তাই তো সকাল সকাল কিচেনে চলে গেল। তেকে দেখে সার্ভেন্টরা অবাক, এবার বুঝি তাদের চাকরি চলে যাবে, এমন অবস্থা। সার্ভেন্টের দিকে পাত্তা না দিয়ে তে চামচ ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে আর গরুর মাংস রান্না করছে। মুহূর্তে যেন গ্রানে মোমো করে উঠল পুরো রান্নাঘর। এরই মাঝে গট গট পায়ে লিসা চলে আসে। এসে বলে ওঠে, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার এখানে কেউ খায় না। এখন খাবে? এসব এখানে চলে না। বললাম তো এখন চলবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও, বাকিদের কেন জোর করছো? তে রাগে দাঁত কটমট করে এক প্রকার বলে ফেলল, কাজের মেয়ের মতো থাকার চেষ্টা করবেন, আমার উপর কথা বলবেন না। আমার যা মন চাইবে তাই রান্না করব। মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না। এমনিতেই গতকাল রেস্ট করেছেন, কিছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। আরেকটা কথা, এই রং ড্রেস পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না। তের এমন কথায় লিসার মুখ থেকে যেন সব কথা উড়ে গেল। এই মেয়েটা আসতে না আসতে তাকে বলে কি? এই তো ডেঞ্জারাস মেয়ে রে বাবা। জাঙ্কু রুম থেকে বেরোতে গ্রানে ওর পেটটা ভরে গেল। একবার গলা উঁচু করে ডাক দিল, হানি, কোথায় তুমি? তে কোনো উত্তর দিল না। বলতে বলতে জাঙ্কুকও টেবিলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর তে খাবার নিয়ে এসে সার্ভ করতে ব্যস্ত। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম। জাঙ্কুক দেখে কপাল কুঁচকে সার্ভেন্টকে জোরে সোরে ডাক দেয়। জাঙ্কুকের এক ডাকে সবাই সবখান থেকে দৌড়ে চলে আসে, দাঁড়িয়ে পড়ে জাঙ্কুকের সামনে। কি হলো? তোমরা এত সব থাকতে আমার বউ কিচেনে কি করে? তোমাদেরকে এত এত টাকা কেন দিচ্ছি আমি, যদি আমার বউকে রান্নাঘরে থাকতে হয়? সার্ভেন্টগুলা সব ভয়ে চুপসে যায়। কি সমস্যা আপনার? ওনাদেরকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও কি বলছি ওনারা আমাকে ওখানে যেতে বলেছে? আমি তো নিজ ইচ্ছায় গেছি, আমার শুয়ে বসে থাকতে ভালো লাগছিল না, তাই। জাঙ্কুক আর কিছু না বলে চুপচাপ খেতে থাকে। জাঙ্কুক সচরাচর এত ভারী খাবার খায় না, কিন্তু বউ রান্না করছে, তার উপর আবার এত ভালো গ্রাম, তাই তো সব খেলো, বরং একটু বেশিই খেলো। জাঙ্কুকের এমন খাবার খাওয়া দেখে লিসা যেন হিংসায় জ্বলে গেল। ও তো মনে করছে এইসব জাঙ্কুক খাবে না, উল্টা দেখে বকবে, কিন্তু জাঙ্কুক তো তৃপ্তি নিয়ে খেলো। এসব দেখে মুখ বাঁকিয়ে লিসা সেখান থেকে চলে যায়। লিসা এসব দেখলে তে অবাক হয়। এ বাড়িতে আসার পর থেকে দেখছে এই মেয়ে সুবিধার না, চলাফেরায় এমন একটা ভাব দেখায় মনে হয় সে বাড়ির মালকিন, সব সময় জাঙ্কুকের আশেপাশে ঘেঁষতে চায়। এক মাস পর অফিস থেকে বাড়ি আসতে দেরি হয়ে গেছে জাঙ্কুকের। মাঝখানে খাওয়ার ব্রেকে এত কল দিল তার বউকে। হায় আফসোস, এই বউ যদি কল ধরত তাহলে অন্তত জাঙ্কুক শান্তি পেত। বাড়ির ঢুকে তেকে কোথাও দেখা গেল না। উপরে রুমে গিয়ে দেখে সেখানে খুবই অন্ধকার। জাঙ্কুক ভাবে, কি হলো? তে কই? এই মেয়ে তো এক জায়গায় বসে থাকার নয়, সারা বাড়ি দৌড়ানোই তার কাজ। রুমের লাইট অন করতে দেখে দরজা জানালা সব বন্ধ, এমনকি এসে কেন? বিছানায় কাঁথা জড়িয়ে শুয়ে আছে তে। হানি, কি হলো তোমার? এই অসময়ে শুয়ে আছো কেন?
তেকে হাত দিয়ে ডাকতে গেলে দেখে অসম্ভব গরম তের শরীর। জ্বরে তে গা পুড়ে যাচ্ছে। জাঙ্কুকের মনে হচ্ছে ওর বুকটা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি তেকে বুকে তুলে নেয়, চিৎকার করে সার্ভেন্টদের ডাকে। ও কখন থেকে এখানে পড়ে আছে? কেউ কেন দেখুনি ওকে? বলিনি সবাইকে ওকে দেখে রাখতে? এতগুলো মানুষ আছে অথচ একটা মেয়ের খেয়াল রাখতে পারে না। এরই মাঝে লিসা বলে, সারাক্ষণ লাফালাফি করে, শান্ত ছিল ভালো কথা। আরেকটা কথা বললে বাড়ি ছাড়া করবো আমি সবাইকে। ডক্টরকে ফোন করো, এখনই আসতে বলো। জাঙ্কুকের বয়ে দৌড়ে চলে যায় সবাই। হানি প্লিজ কথা বলো আমার সাথে। কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও। আমার তো পাখিটা, কেন কথা বলছো না? প্লিজ আমাকে বকা দাও, রাগ করো আমার সাথে। দেখো আমি তোমাকে জড়িয়ে ধরছি তো। কিছুক্ষণ পর ডক্টর আসে, তেকে চেক আপ করে ওষুধপত্র দিয়ে চলে যায়। জাঙ্কুক তে সেবায় ব্যস্ত হয়ে পড়ে। হানি আমাকে ধরে একটু উঠে বসো, গরম গরম তোমার পছন্দের পাস্তা একটু মুখে দাও। তে চুপ করে আছে। কি হলো হানি? ওষুধ খেতে হবে তো, একটু মুখে দাও। তে আবারও কিছু বলে না। কি হলো আমার তো পাখিটা? কথা বলো প্লিজ, তোমাকে এভাবে দেখতে আমার খারাপ লাগছে তো। তে এবার হু হু করে কেঁদে ওঠে। আমি সারাদিন অনেক কেঁদেছি, ব্যথায় মনে হচ্ছে আমি মরে যাব। মরে গেলে ভালো হতো, আম্মু আব্বুর কাছে চলে যেতাম। আমার কেউ নাই, আমি এতিম। আমি কত কাঁদলাম, কেউ এলো না, আমাকে কেউ ভালোবাসে না। তের এমন কথায় জাঙ্কুকের চোখ থেকে পানি পড়ল। শেষ কবে কেঁদেছিল জাঙ্কুকের মনে পড়ে না। প্লিজ তুমি এভাবে কেঁদো না। ভালোবাসি তো হানি, আমি ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি আমার তো পাখিকে। সকালবেলা জাঙ্কুকের বুকে নেতে আসে তে। ঘড়ির দিকে তাকালো জাঙ্কুক। সকাল 9টা, ওটা উচিত। আজ মর্নিং ওয়াকটাও মিস গেল। জিমটাও একদিন না করলে মনে হয় মাসলগুলো চুপসে গেল। বডি ফিটনেস নিয়ে জাঙ্কুক খুব সচেতন। তেকে ধরে উঠে নিয়ে বসলো। তের সব চুল একত্রিত করে সাইড টেবিল থেকে বড় ক্লিপ দিয়ে আটকে গালে হাত দিয়ে বলে, হানি একটু উঠতে হবে যে। না মেডিসিন আছে তো। বেশি খারাপ লাগছে? আচ্ছা আমাকে ধরো, ফ্রেশ করিয়ে নিয়ে আসি। জাঙ্কুক তেকে কুলে করে ওয়াশরুমে নিয়ে যায়। ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে মেডিসিনও দেয়। জাঙ্কুকের এমন আদর সেবা যত্ন সবকিছুতে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে। সে বিয়ের পর থেকে দেখে আসছে জাঙ্কুক তের ছোট ছোট বিষয়েও খুবই যত্নবান। এমন পুরুষকে কে না ভালোবাসে? তের মনে কি তাহলে জাঙ্কুকের জন্য ভালোবাসা জন্ম নিচ্ছে? আজকে রাতে তোমায় নিয়ে আমি বের হব। কোথায়? আমার এক ফ্রেন্ডে নতুন শোরুম উদ্বোধন করছে, তার পার্টিতে। ফ্রেন্ডসরা সবাই ওখানে থাকবে। ওই না না আমি যাব না। কেন? ওইসব বড় লোকের পার্টিতে আমার পছন্দ না, ফালতু লাগে। আমি থাকবো তো হানি। না না তারপরেও না। আচ্ছা শোনো, আমি এখন বের হচ্ছি, তুমি সন্ধ্যায় রেডি হয়ে থাকিও। আমি কোনো নাটক শুনবো না। আপাতত সোফায় বসে চিপস খেয়ে টিভি দেখছে তে। সে যাবে না বলে ঠিক করে ফেলছে জাঙ্কুকের সাথে। সন্ধ্যা হয়ে গেছে, এখনো রেডি হও নাই কেন হানি? আমি যাব না তো। যেতেই হবে তোতা পাখি বলে দুটো ব্যাগ দেয় জাঙ্কুক তেকে। তের কি আর করা। জাঙ্কুক নাছরবন্দা। ব্যাগ থেকে কাপড় বের করতে তে চমকায়। এটা কোনো কাপড়? এটা তো একটা নাইটি, আমি এটা পরে যাব? আরে না, শাড়ি আনলাম তো হানি, ওটাই পরবে। এই নাইটি ওখান থেকে ফেরার পর পরবে। এটা কিছুতেই পরবো না আমি। কথাটি বলে কালো রঙের শাড়িটা নেয়, ভীষণ সুন্দর। তের পছন্দ হলো। ব্যাগের ভিতর হাত দিয়ে আবারও দেখতে পাই ব্লাউজ আর ইনার।
লজ্জায় আর কিছু না বলে তে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ে। তে শাড়ি পরে একেবারে রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলো। জাংকুক অবাক চোখে তাকিয়ে থাকে। আমার তোতা পাখিটাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে। তে লজ্জা পেল। হয়েছে এবার, আর কত দেখবেন, চলুন এবার। দুজনে বের হয়ে যায় পার্টির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষে দলে দলে দম্পতিরা কাপড় ডান্সে ব্যস্ত। জাংকুকের ফ্রেন্ডসরা সবাই জোর করছে তাকে তেকে নিয়ে নাচতে। চলো হানি, তোমাকে নিয়ে একটু ডান্স করি। না না, আমি নাচবো না, আপনি এখানে বউ নাচাতে এসেছেন। ইটস নট লাইক দ্যাট হানি। হঠাৎ সুন্দরী এক মেয়ে এসে জাংকুকের দিকে হাত বাড়িয়ে দেয় নাচার জন্য। তে তো দেখে রাগে কণ্ঠে বলে, এই কি করছো, কার সাথে নাচবে তুমি? তোমার বাবার বয়সী বেটা, বুঝেছ? জাংকুকের হাত ধরে টেনে সোজা চলে গেল ডান্স করতে তে। হানি, কি দরকার ছিল ওই মেয়েটাকে এভাবে বলার? ও তাই তো, কি দরকার ছিল তাই না? কচি মেয়ে দেখলে আপনার বুকের ভিতর তৈ তৈ করে বুঝি? জাংকুক তের হাত ধরে নাচতে নাচতে বলে, কি সব বলো তুমি হানি, তুমি তো কচি। তের অস্বস্তি হলো। তে তো বুঝতে পারেনি কবে আনমনে জাংকুকের এত কাছে চলে আসলো। জাংকুক এক হাতে তের কোমর ধরে তের হাত রাখলো নিজের বুকে। ফিস ফিস করে তের কানে কানে বলে, আজ সাধু পুরুষ বলে তুমি ফিটফাট আছো হানি। আমি অসাধু হলে আমার তোতা পাখির তত যে কোথায় যাবে তা জানা আছে আমার। জাংকুকের এমন কথায় তের বুকে জানি টিপ টিপ করে শব্দ করছে। জাংকুকের গরম নিঃশ্বাস তের চোখে মুখে পড়ছে। তারা দুজনে এত কাছাকাছি আছে তে বুঝতে পারল। জাংকুকের ছোঁয়াগুলা তার খারাপ লাগছে না, বরং ভালোই লাগছে। তাহলে কি এই বুড়া বেটাকে ভালোবেসে ফেললাম? মনে মনে বলে তে মুচকি হাসে। জাংকুক নেশালু চোখে তাকিয়ে থাকে। এক হাত দিয়ে তের চুলের পেছনে চেপে ধরে তের থুতনিতে কিস করে, তারপর কপালে। তে চোখ বন্ধ করে ফেলে। বন্ধুদের পাল্লায় পড়ে 2 প্যাক ড্রিঙ্কস করলো জাংকুক। প্রায় সময় খাওয়া হয়, তবে বিয়ের পর থেকে আর খাওয়া হয় নাই। নেশা যদিও হয় না তার। 2 গ্লাসে মাথা জানি বার হয়ে এলো। তে গিয়েছে ওয়াশরুমে। ফ্রেন্ডসদের জোড়াজুড়িতে আরো কয়েক প্যাক খেলো। সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো। মুখে সুইংগাম চিবুতে চিবুতে তের কাঁধে মাথা দিল। নাকে অল্প গন্ধ আসতে, কেমন একটা গন্ধ আসতেছে, নতুন পারফিউম হানি। এই আপনি ডুলছেন কেন, আপনি ঠিক আছেন? জাংকুক তের শাড়ির আঁচল সরিয়ে পেটে হাত রেখে বলে, মাই হানি, ক্যান আই হ্যাভ সাম? তে তাড়াতাড়ি জাংকুকের মুখের সামনে নামিয়ে বলে, ইয়া কিসের গন্ধ? এই আপনি মদ খেয়েছেন নাকি? আমি ওসব খাই না হানি। একদম সংসেজে গাড়িতে বসে আছে জাংকুক। সে যে চুপ করেছে আর কথা নাই। এদিকে গাড়ির এক কোনায় গুটিয়ে বসে আছে তে। ওর মন মেজাজ খারাপ হয়ে আছে। এই লোক গলা অব্দি মদ দিলে এখন বলছে সে নাকি ওসব খায় না। তাহলে গন্ধ আসে কোথা থেকে? এখন আবার ডং দেখিয়ে চুপ করে আছে। এসব মাতাল টাতাল তের ভালো লাগে না, ভয় পায়। বলা তো যায় না কখন কি করে বসে। হঠাৎ জাংকুক দুপ করে তের কোলে মাথাটা রাখে। তে ভয় পেয়ে যায় আবারও। চুলগুলো টেনে দাও হানি। তে বয়ে বয়ে চুলে হাত দেয়, তের দিকে তাকায়। তোমার চোখ মুখ এমন দেখায় কেন হানি? আর ইউ ড্রাঙ্ক? হাই কপাল, কই যাবে এখন তে? ও কি চলতে গাড়ি থেকে চাপ দিবে নাকি মাটি ফাঁক করে ঢুকে যাবে? গলা পর্যন্ত নিজে গিলে সেই বান্দা এখন তেকে জিজ্ঞেস করছে তে গিলেছে কিনা। এ হওয়ার কথা ছিল। হাত দিয়ে টেলে সরাতে চাইল তে, সম্ভব হলো না। এত বড় দামড়া লোকটাকে কিছুতেই সরানো গেল না কুল থেকে। তে হঠাৎ ড্রাইভারকে বলে ওঠে, ভাই আমাকে আমার বাসায় দিয়ে আসুন, আমি যাব না এই মাতালকুরের সাথে। হানি বেয়াদব হচ্ছ দিন দিন তুমি। জামাইকে মাতাল ডাকে কিও? কে মাতাল? আমি কি মদ খেয়েছি নাকি যে মাতাল হব? হানি
ক্যান আই হ্যাভ এ উম্মা? নো উম্মা, সরুন সামনে থেকে, মুখে গন্ধ আপনার, খাচ্ছর লোক কোথাকার। বাড়িতে চলে আসলো দুজনেই। বাড়িতে এসে দরজা খুলে তে দৌড় মারলো উপরের দিকে। পেছন থেকে সমান তালে চেঁচাচ্ছে জাংকুক। ড্রাইভার জাংকুককে ধরে ধরে ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পার হলো। রাত গভীর থেকে গভীর হচ্ছে। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে জাংকুক। পরনের জুতাটা অব্দি খোলা হয়নি। ধীরে ধীরে চোখের পাপড়ি নড়াচড়া শুরু করলো। চোখ খুলতে জাংকুক নিজেকে বোঝার চেষ্টা করলো। আস্তে আস্তে মনে পড়লো সবকিছু। এদিক ওদিক তাকিয়ে দেখলো রুমে তে নাই। জাংকুক জানে তে কোথায়। মনে হয় ওকে ভয় পেয়ে পাশের রুমে চলে গেছে। এটা ভেবে জাংকুক উঠে দাঁড়ালো। লেবু খেয়ে ভালো মতো কুলি করলো। মুখে আরেক স্লাইস লেবু দিয়ে পাশের রুমে গেল। পাশের রুমে গিয়ে তেকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। শাড়ির আঁচল নিচে পড়ে আছে। এলোমেলো ভাবে শুয়ে আছে তে। একে এভাবে দেখে জাংকুক অস্থির হলো। সোজা খুলে তুলে নিয়ে রুমে চলে গেল। তখন জাংকুককে এভাবে মাতাল অবস্থায় উল্টাপাল্টা বকতে শুনে তে বয়ে পাশের রুমে চলে গিয়েছিল। আবছা আলো আসতেছে বারান্দা থেকে। রুমে সে আলোয় তেকে যেন পরীর মতো সুন্দর দেখাচ্ছে। জাংকুকের আবারও নেশা হয়ে যাচ্ছে। তবে এটা আবার মদের না, তে নামুন নেশা। জাংকুক আস্তে আস্তে তে কাছে গিয়ে গলায় মুখ গুজে দেয়। তে নড়ে চড়ে ওঠে। এক হাতে শাড়ি খুলতেই ঘুমের মধ্যে লাফিয়ে ওঠে তে। আপনি এখানে? তেকে বুকে জড়িয়ে ধরে বিছানায় গা হেলিয়ে দিল জাংকুক। জাংকুক তের সারা মুখে চুমু খেয়ে বলে, আজ তোমাকে খুব কাছে পেতে মন চাচ্ছে হানি। কথাটি বলে জাংকুক ডুব দিল তের শরীরে। সময়টা বর্ষাকাল। বাইরে হঠাৎ বৃষ্টি শুরু হলো। এদিকে জাংকুক মুশারা। ওর উন্মাদনায় তে যেন মারা যাচ্ছে। তেও সবকিছু উজাড় করে দিচ্ছে। রাত যেন আজ শেষ হচ্ছে না। সেই সাথে জাংকুকের ভালোবাসা। শেষ রাতে জাংকুক ক্লান্ত হলো। তেকে টেনে বুকে জড়িয়ে নিতে তে ভাঙা গলায় নাক টেনে বলে, এই মামাতো ভাই। বাকিটা বলার আগে তের মুখ বন্ধ করে ফেলে জাংকুক। এর জন্য তুমি দায়ী। তে জাংকুকের কোমর জড়িয়ে ধরে আবারও বলে, এই মামাতো ভাই, আমার খুব ব্যথা হচ্ছে তো। তের এমন কথায় জাংকুক চমকায়। ধমক দিয়ে বলে, এতদিন আমি স্বামীর অধিকার নিইনি, তারপরেও তো তুমি আমাকে কখনো বাই ডাকলে না। আজকে সবকিছু বুঝে পাওয়ার পর কি আমাকে তোমার বাই ডাকতে হলো? জাংকুক তের চোখের পানি মুছে তেকে পাজা খুলে তুলে ওয়াশরুমে নিয়ে গেল। একটু পর সব ঠিক হয়ে যাবে হানি। এখন একটু ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। না, পরে। কত পরে? অনেকক্ষণ। এতক্ষণ কি করবে? এভাবে থাকবো। এভাবে তো থাকা যায় না হানি। কেন? জাংকুক তেকে কিছু একটা বলে। তে লজ্জায় জাংকুকের গলায় মুখ গুজে। পচা জামাই, মধু বউ। তাহলে মধু দাও। মধু নেই, এদিকে আসো, আমি খুঁজে নেব। লাগবে না খুঁজে আপনার, আপনি বের হন, আমি গোসল করব। কেন? কেন মানে আপনার সামনে গোসল করব নাকি? অবশ্যই। কি পাগল লোক, বের হন। আজব, কি লুকাচ্ছ তুমি হানি? দেয়ার ইজ নাথিং হিডেন নাও, ইটস অল এক্সপোজ নাও। লজ্জায় হা হয়ে গেল তে।
জাংকুক সুযোগ বুঝে দরজা আটকে দিল। তার মানে কি আবার চলবে?